নমস্কার, সুপ্রভাত। দেখছেন ক্যালকাটা নিউজ। এই মতে গুড মর্নিং বাংলা শুরু করব। সকলের দিনটা ভালো কাটুক বা ভালো শুরু হোক, এইভাবেই আমরা এগিয়ে চলার চেষ্টা করব। আজকে আরও একটা দিন, আর অবশ্যই সঙ্গে থাকবে গুরুত্বপূর্ণ খবর, কোথায় কি হচ্ছে প্রত্যেকটা খবরের আপডেট। আবার শুরুতেই থাকবে আজ নজরে। রাত দখল ঐক্য মঞ্চের স্পর্ধার প্রতিবাদ। কসবা কাণ্ডের প্রতিবাদ দেখানো হচ্ছে। শুধু তাই নয়, নারী নিরাপত্তা, ন্যায় বিচারের দাবি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাত দখল ঐক্য মঞ্চের স্পর্ধার প্রতিবাদ। কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদ জানানো হচ্ছে দিকে দিকে। হাতে মশাল এবং মশাল মিছিল নিয়ে একদিকে নারী কণ্ঠের গর্জন। রাত দখল ঐক্য মঞ্চের স্পর্ধার প্রতিবাদ রাজ্যের বিভিন্ন প্রান্তে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন তাকে শ্রদ্ধা নিবেদন করবেন রাজ্য বিজেপির নয়া সভাপতি সমীর ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, অন্যান্যরা। টপ স্টোরির দিকে আমাদের লক্ষ্য। শুরুতেই কসবা ল কলেজের পর শিরোনামে শিলিগুড়ি কলেজ। অস্থায়ী পদে নিয়োগে স্বজন পোষণের অভিযোগ বিজেপির। শাসক ঘনিষ্ঠরা এই পদে বহাল বলে অভিযোগ তুলে তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের। রাজ্যের কলেজগুলিতে চলছে সিন্ডিকেট রাজ। অবৈধ নিয়োগ থেকে ছাড় পায়নি শিলিগুড়িও। অস্থায়ী পদে নিয়োগে স্বজন পোষণ, বঞ্চিত হচ্ছে যোগ্যরা। কসবা ল কলেজের পর শিরোনামে শিলিগুড়ি কলেজ। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা কর্মী ও তাদের নিকট আত্মীয়দের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। বেআইনিভাবে চাকরি পাওয়া একাধিক ব্যক্তির নামও প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা। শিলিগুড়ি কলেজের প্রায় 100% নিয়োগ, অস্থায়ী কর্মীদের যে নিয়োগ হয়েছে তা অবৈধ। যোগ্য ছেলে মেয়েদের চাকরি দেয়নি। তৃণমূল নেতারা তাদের আত্মীয়, তাদের ক্যাডার, তাদের যারা ওখানে চাকরি করে তাদের কাছের মানুষদেরই চাকরি দিয়েছে, এবং যেটা সম্পূর্ণ বেআইনি। যে মেয়রের যে 17 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের নিকট আত্মীয়কে অবৈধভাবে চাকরি দিয়েছে। তৃণমূল যুবনেতা তার স্বামী তার স্ত্রীকে অবৈধভাবে চাকরি দিয়েছে। সেখানকার তৃণমূলের যিনি ট্রেজারার আছেন, যিনি ট্রেজারার, কলেজের ট্রেজারার, সেই ট্রেজারার তার কাছের নিকট আত্মীয়কে চাকরি দিয়েছেন। বঞ্চিত হচ্ছে যোগ্য যারা পড়াশোনা করেছে, যাদের যোগ্যতা আছে। জানা যাচ্ছে শিলিগুড়ি ডে কলেজে বেআইনিভাবে চাকরিতে কর্মরতের সংখ্যা প্রায় 28 জন। তারা সকলেই নাকি শাসক ঘনিষ্ঠ। স্বাভাবিকভাবেই পরিচালন সমিতির দিকে অভিযোগের আঙুল। সূত্র বলছে 2015-16 সাল নাগাদ ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন প্রতুল চক্রবর্তী। কোনো এক অজানা কারণে সেই সময়কার নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বাতিল হয়ে যায়। বর্তমানে পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। তবে কি জয়ন্ত করের আমলেই নিয়োগে দুর্নীতি? আরটিআই করে তদন্তের দাবি বিজেপির। তার মানে পরিচালন সমিতিটা পুরোটাই নিজের খেয়াল খুশি মতন শুধুমাত্র সিন্ডিকেট পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে, এবং এই পয়সা এবং নিজের আত্মীয় স্বজনদের চাকরি দিয়ে শিক্ষার মান, সংস্থার মান সমস্তটা নষ্ট করে দিচ্ছে। সাংগঠনিকভাবে আরটিআই করে এর শেষ দেখে ছাড়বো। সেই নোটিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ কিন্তু হয়নি। ওইটা পরবর্তীকালে ওটা বাতিল হয়ে যায়, বাতিলই হয়ে যায়। অভিযোগ উঠতেই পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত করের দাবি নিয়োগ হয়েছে নিয়ম মেনে। অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, তদন্তের নির্দেশ আসলে সবটা খতিয়ে দেখা হবে। স্কুল কলেজের রিক্রুটমেন্টের একটা নিয়ম আছে, এইটা কোনো পার্মানেন্ট পোস্ট ছিল না এইগুলো, এবং এটা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস ছিল, এবং এটা যে কোনো সময় তাদের চাকরি স্যাক হতে পারে 1 মাসের নোটিশে। আর পুরোটা হচ্ছে নিয়ম মেনে হয়েছে। তদন্তের ব্যাপারে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি আসে তখন প্রপার ওয়েতে সেটা দেখা হবে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যে প্রশ্ন বিরোধীরা তুলছেন সেই প্রশ্নের কি আদৌ কোনো সদুত্তর মিলবে, নাকি প্রতিবারের মতো এবারও তদন্ত পড়ে থাকবে সেই তিমিরেই? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।
সুন্দরবন মহাবিদ্যালয়ের অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে বিতর্ক। কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন টিএমসিপির নেতারা। ন্যাকের মূল্যায়নের জন্য গভর্নিং বডি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল আর সাফাই তৃণমূল বিধায়ক মঞ্জুরাম পাখিরা। তৃণমূলের জামানায় কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপি নেতাদের দাদাগিরির অভিযোগ নতুন কিছু নয়। সেটা কসবা হোক বা কাকদ্বীপ, ছবিটা সর্বত্র একই। তবে শুধু দাদাগিরি দেখানোই নয়, শাসক দলের ছাত্র সংগঠনের নেতা হলে জুটে যায় চাকরিও। বিশেষ করে কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি পাওয়াটা তো জল ভাত হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে শুধুমাত্র শাসক দলের ছাত্র সংগঠনের নেতা হওয়ার সুবাদে চাকরি করে যাচ্ছেন অনেকে। এমনই অভিযোগ উঠেছে কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় থেকে। জানা যায় 2022 সাল থেকে সুন্দরবন মহাবিদ্যালয়ে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। এদের প্রত্যেকের যোগ্যতা শাসক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মী। এই নিয়োগের জন্য কোনো বিজ্ঞপ্তি প্রকাশ বা পরীক্ষাও নেওয়া হয়নি বলে অভিযোগ। তবে এই নিয়োগের কথা স্বীকার করে নিয়েছেন এলাকার বিধায়ক থেকে কলেজ কর্তৃপক্ষ। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সাফাই, ন্যাকের মূল্যায়নের জন্য গভর্নিং বডি এই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। এরা প্রত্যেকেই দরিদ্র পরিবারের ছেলে। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। তারা গভর্নিং বডির প্রোগ্রাম এরপর রেজলিউশনের পর আবেদন করে। আবেদনের ভিত্তিতে প্রিন্সিপাল তিনি এ ব্যাপারে অস্থায়ী কর্মচারী হিসাবে জীবীর সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, এই নিয়োগের বিরোধিতা করায় 2023 সালের কলেজের প্রাক্তন ছাত্র তথা এভিভিপি নেতা নিপুণ দাসকে ব্যাপক মারধর করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সময় কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিপুণ, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ না দেওয়ায় পুলিশের তদন্ত এগোয়নি বলে অভিযোগ। যে সমস্ত কলেজে যে সমস্ত ক্লার্কের যে চাকরিগুলো এরা কি করেছে, যারা টিএমসিপি যারা করতো তারা নিজেদের মধ্যে চাকরিগুলো নিয়ে নেয়। নিয়ে নেওয়ার ক্ষেত্রে কি হয়েছে, এখানে যেহেতু নিয়ে নিয়েছে যারা অযোগ্য, যারা চাকরি পেয়েছে, আর যোগ্যরা চাকরি পায়নি। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা নেওয়া হয়নি, কেবলমাত্র সোর্স অনুযায়ী হয়েছে। যেহেতু ওরা টিএমসিপি করতো, আমাকে ওরা ইউনিয়নে আটকে রেখে ওরা মারধর চালায়। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এটা গোটা পশ্চিমবাংলা জুড়েই চলছে এবং যারা নিয়োগ হচ্ছে, যারা চাকরি পাচ্ছে, তারা সবাই তৃণমূলের। কেউ তৃণমূলের ছোট নেতা, কেউ বড় নেতা। আর এদের সবার উপরে কোনো না কোনো কাকু জেঠিও আছে। এই মনোজিৎ কদিন আগে ধরা পড়লো রেপ করে, তার মাথার উপরে এরকম একটা কাকু আছে কাকদ্বীপে, তারা ধরা পড়েছে। কাকদ্বীপে যে বিধায়ক আছে উনি নিশ্চয়ই জানে এবং ওনার নির্দেশেই হয়েছে বলে মনে করা হয় এটা। এদিকে এই 7 চাকরি প্রাপকের মধ্যে অন্যতম তৌসিফ সর্দার স্বীকার করে নেন যে তিনি টিএমসিপির নেতা। 2022 সাল থেকে তিনি এই কলেজে চাকরি করছেন। 2022 সাল থেকে। কতজন আছেন এরকম? আমরা আছি অনেকজন। আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। এখন কতজন সংখ্যাটা? ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। হ্যাঁ। কোন দল? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতে। হ্যাঁ। অন্যদিকে সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, তিনি কলেজে যোগ দেওয়ার আগেই গভর্নিং বডি এই নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল। আমার ন্যাকের ভিজিট হয়েছে 2022 ডিসেম্বর মাসে। এখন আমি যেটা দেখলাম যে অলরেডি গভর্নিং বডিতে একটা আগেই আলোচনা হয়েছিল, সেটা পেন্ডিং ছিল। সেটা হচ্ছে কিছু অস্থায়ী কর্মী দরকার আছে, কারণ ওয়ার্কলোড সামলানো যাচ্ছে না। আমার নন টিচিং স্টাফ মাত্র আছে, একজন অ্যাকাউন্টেন্ট, একজন ক্যাশিয়ার, আর 3 জন অস্থায়ী কর্মী আছে অফিসে। এছাড়া আমার আর কোনো কর্মী অফিসে ডাইরেক্টলি নেই। অফিস বিয়ারার একজন আছে, লেডি অফিস বিয়ারার। এই হচ্ছে আমার সর্বসাকুল্যে মোটামুটি নন টিচিং স্টাফ। এইটা দিয়ে আমার প্রায় 4,500 স্টুডেন্ট। তো এটা সামলানো বাস্তবে অসম্ভব। তো সেই জন্য আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। সুন্দরবন মহাবিদ্যালয়ের এই অস্থায়ী কর্মী নিয়োগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই নিয়োগের পিছনে কি কারো হাত ছিল? শাসক দলের ছাত্র সংগঠন করলেই কি মেলে কলেজের চাকরি? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তার মানে এখানে পরিষ্কার বলা হচ্ছে, গোটা প্রতিবেদনে যা উঠে এলো তা হচ্ছে গভর্নিং বডি এই সিদ্ধান্ত নিয়েছিল।
কারণ সেই সময় বেশ কিছু অন্তত স্টাফের প্রয়োজন ছিল, কারণ সেখানে একটা অভাব কাজ করছিল যে সেখানে অস্থায়ী কর্মী ছিল না। আর এক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত এই 7 জন অস্থায়ী কর্মীকে যারা তৃণমূল ছাত্র পরিষদে করে বলে জানা গিয়েছে যে তাদেরকে সেই সময় নিয়োগ করা হয়েছিল। এবার বিষয় হচ্ছে যে এখান থেকে দাঁড়িয়ে কেন এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবার যদি বলি যে কসবা ল কলেজে এই ঘটনার সামনে আসার পর থেকে এখন কাকদ্বীপের এই ঘটনা এবং বিভিন্ন জায়গায় হয়তো কলেজে এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এটা এইভাবে তৃণমূল, অর্থাৎ তৃণমূল করলেই বা তৃণমূল দলে নাম লেখালে বা তৃণমূল ছাত্র পরিষদ করলেই যে এইভাবে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা যায়, এই প্রশ্নটা উঠছে বাংলার বিভিন্ন আনাচে কানাচে থেকে। এখন প্রশ্ন হচ্ছে যে অভাব থাকতেই পারে, তাহলে কেন কোনো নির্বাচন হয় না, বা নিয়োগের যে ভিত্তিগুলো রয়েছে সেই নিয়োগের ভিত্তিগুলোকে কি আদৌ সেখানে মাপ করা হয় বা মেপে দেখা হয়, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। নতুন করে জলঘোলা হতে শুরু করেছে, কারণ বিভিন্ন দিকে, কারণ কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনার সামনে আসার পর দেখা গিয়েছিল যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তিনি কিন্তু রীতিমতো এই কলেজের অস্থায়ী কর্মী, তাকে এখন যদিও বহিষ্কার করা হচ্ছে, তাকে গভর্নিং বডি একাধিক যে করার সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো সিদ্ধান্ত এখন অন্তত নিতে হচ্ছে, তাহলে এতদিন ধরে যখন যে অভিযোগগুলো দিনের পর দিন জমা পড়েছে, টেবিলের কাঁথা ধুলো জমে গিয়েছে, যে খাতা পাতাগুলো ভরে গিয়েছে, তাহলে সেই পাতাগুলো বা সেই লাইনগুলো একটুখানি দেখা হয় না কেন? কারণ এরকম কোনো ঘটনা ঘটলে কোনো যে নিশ্চয়তা এখনো পর্যন্ত থাকছে না যে বিভিন্ন জায়গায় এই ধরনের একাধিক মনোজিৎ মিশ্রটা তৈরি হচ্ছে না, যারা লুকিয়ে রয়েছেন, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে। আর এখন নতুন করে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজে কলেজে এই অস্থায়ী কর্মী নিয়োগকে ঘিরে আবারও একটা নয়া জট জটিলতা। এদিকে ভোটের আবহে কাটোয়ায় দেখা গেল ফের বোমা বিস্ফোরণ। ঘটনায় তুফান চৌধুরী গ্রেপ্তার হতেই মুখ খুলেছেন তৃণমূল জেলা সভাপতি। কাঠগড়ায় কাটোয়া রবিনহুড জঙ্গল শেখ। তবে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই বিস্ফোরণের থেকে? নয়া জল্পনা। ভোটমুখী বাংলায় ফের বারুদের গন্ধ, বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কাটোয়ার রাজুয়া গ্রাম। ঘটনায় গ্রেফতার গ্রামের যুবক তুফান চৌধুরী, আর সেই সূত্র ধরেই উঠে আসে জঙ্গল শেখের নাম। ঘটনায় সরাসরি জঙ্গল শেখকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল জেলা সভাপতি। অভিযোগ তুফান চৌধুরীর সঙ্গেই মিলেছিল জঙ্গল শেখ। তাদের উদ্দেশ্য ছিল কাটোয়া দখল করে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো থেকে দলের নেতা কর্মীদের উপর হামলা করা। শুধু তাই নয়, নজর ছিল বালিঘাটের উপরেও। মূলত এলাকা দখলের লড়াই। যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই, আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে, এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা। হ্যাঁ, তুফান চৌধুরী জঙ্গলের সঙ্গেই ছিল। আগে তো ওরাই বালিঘাটগুলো দখল নিয়ে, হ্যাঁ, সবটাই ওরাই জোর করে চালাতো। তাহলে এখন কি সেটাই পুনরায় আবার নিতে চাইছিল? সেটাও হতে পারে, সেই চেষ্টাও হতে পারে, যে তাহলে একটা ফিনান্সের দিকটা আরও শক্ত হবে, তারপরে আরও ঘটনা ঘটাবে। কিন্তু কেই জঙ্গল শেখ, উত্থানই বা কিভাবে? সূত্র বলছে অল্প বয়স থেকেই অপরাধ জগতে বিচরণ জঙ্গলের। তোলাবাজি দিয়ে হাতে খড়ি, বাম আমলে দলের প্রভাব খাটিয়ে বাড়তে থাকে প্রতিপত্তি। কাটোয়ায় চলত জঙ্গল রাজ। রাজনৈতিক পালাবদলের পর শিবির বদলায় জঙ্গল শেখ। 2015 সালের পুরসভা নির্বাচনে জিতে কাটোয়ার কাউন্সিলর এবং উপ পুরপ্রধান নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 6 মাসের মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হন এবং দীর্ঘ কয়েক বছর জেল খাটতে হয় তাঁকে। কয়েক মাস আগে জেল থেকে ছাড়া পেলেও বোমা বিস্ফোরণের ঘটনায় জেলা সভাপতির অভিযোগের ভিত্তিতে উঠে আসে জঙ্গল শেখের নাম। তবে সূত্র বলছে কাটোয়ার রবিনহুড হিসেবেই পরিচিত জঙ্গল শেখ। এখান থেকেই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু জল্পনা। সেখানের যে গতকাল রাত্রে যে ঘটনা, এটা মানে অবাক লাগছে যে মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে। তারপরে আজ দ্বিতীয় হচ্ছে শুনছে নাকি ওখানে আগের দিনে জঙ্গল শেখ ছিলেন, তিনি জেলে ছিলেন, জেল থেকে ফিরে এসছেন, বা তিনি কাটোয়ার আগে চেয়ারম্যানও ছিলেন, উপ চেয়ারম্যান ছিলেন। কিন্তু কেস হচ্ছে তাকে আর কাটোয়ায় দেখা যায় না। এখন তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার, দেখুন কি ব্যাপার আছে।
এখন এই তো বোঝা মুশকিল। তবে তৃণমূলের গোষ্ঠীতন্ত্র যত নির্বাচন নিয়ে আসে তত আরো বারবার এরকম ঘটনা ঘটতেই থাকবে। এখন দেখার পুলিশি তদন্তে জঙ্গল শেখের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় কিনা। এই ঘটনায় কি 2026-এর আগে জেলার রাজনীতিতে পরিবর্তন আনবে, বদলাবে রাজনৈতিক সমীকরণ? সেই প্রশ্নও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। কাটোয়ার রাজুয়া গ্রাম এবং শুধু তাই নয়, ভোটের আবহে এই বোমা বিস্ফোরণের ঘটনা। এখন বিষয় হচ্ছে, এই বোমা বিস্ফোরণের ঘটনায় অনেকগুলো প্রশ্ন উঠছে। একদিকে বলা হচ্ছে যে এই যে জঙ্গল শেখের নাম উঠে আসছে, এই নামটার সঙ্গে মানুষ আস্তে আস্তে পরিচিত হচ্ছে, কিন্তু এলাকায় তিনি আবার রবিনহুড হিসেবেও এলাকায় পরিচিত। কিন্তু কোথাও এই বিস্ফোরণের ঘটনায় যেখানে অনেকে আহত হয়েছেন, তার মধ্যে সবথেকে বড় কথা বালিঘাটের এই দখল ঘিরে যে কর্তৃত্ব ফলানোর চেষ্টা, এবং এখনো পর্যন্ত জানা গিয়েছে যে অনেকে হদিশ মিলছে না। কিন্তু প্রশ্ন উঠছে যে খোদ জেলা সভাপতি যে অভিযোগটা করছেন, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কি একটা গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র সামনে আসছে? অর্থাৎ কাটোয়ায় কি একটা জঙ্গল রাত চলছিল? অনেকে মনে করছেন, আবার অনেকে বলছেন যে হয়তো না, কারণ একেবারে কাটোয়ার বিধায়ক ও তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ বাবু তিনি, এবং তার যে বক্তব্য সেটাও আমরা শোনানোর চেষ্টা করলাম, কারণ তার যে অভিযোগের জায়গাটা রয়েছে, তিনি যেরকমটা বলছেন যে হতে পারে হয়তো আমাদের উপরও হামলা হতে পারে। কি হচ্ছে তাহলে? এবং আস্তে আস্তে যখন ভোট এগিয়ে আসছে, এই ভোটের আবহে বাংলার মানুষ প্রশ্ন তুলছে, চারিদিকে গুলি বোমা বিভিন্নভাবে যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বীরভূমের মাটি, তখন বর্ধমানের এই ছবি, এবং এক্ষেত্রে দাঁড়িয়েও যে গোটা বিষয়টা যে সেটা খুব একটা পরিষ্কার হচ্ছে না। কিন্তু এতদিন ধরে কি হচ্ছিল, আজ এই অভিযোগগুলো সামনে আসছে নতুন করে ভোটের আগে। এই বিস্ফোরণের ঘটনা এর আগেও আমরা দেখেছিলাম, যেভাবে সেই খাগড়াগড় বিস্ফোরণের কাণ্ড, সেই একই রকমভাবে নানা প্রশ্ন উঠছে। একেবারে টালি চাল উড়ে যাচ্ছে, কোথাও বোমা এইভাবে বাঁধা হচ্ছে, নাকি এই ঘটনার পিছনে আর অন্য অনেকগুলো রহস্য আগামীতেও সামনে আসবে, এই প্রশ্নটা থাকছে। পরের একটি খবর, সামান্য ফুল তুলতে গিয়ে চোর অপবাদ আর কান ধরে উদ্বোস করানোর অভিযোগ। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। কাজগড়া সিভিক ভলেন্টিয়ারের পরিবার, দোষীদের শাস্তির দাবিতে সরব তৃণমূল বিজেপি। এই ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুরে। চিপস কাণ্ডে কম তোলপাড় হয়নি, চরম পরিণতি নাবালকের। এবার সামান্য ফুলের জন্য চোর অপবাদ, কান ধরে উঠবোস। অপমানের জ্বালা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী গৃহবধূ। এমনই অভিযোগ উঠে এলো নদিয়ার শান্তিপুর থেকে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে করাতি বাড়িতে ফুল তুলতে গেলে চোর চোর বলে তাড়া করা হয়। পালিয়ে পাশের বাড়ির শৌচালয়ে আশ্রয় নেন ওই মহিলা। এলাকার বেশ কিছু মানুষ তাকে আটকে রাখে এবং করাতি পরিবারের সদস্যরা তাকে কান ধরে উঠবোস করায় বলেও অভিযোগ ওঠে। এমনকি আঙুল কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ। কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ারের পরিবার। কি হয়েছিল? ফুলের জন্য দুটো ফুল তুলতে গেছে বলে সেই জন্য নাকি আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। কারা বেঁধে রেখেছিল? ওই করাতি বাড়ির লোকজনগুলো। কোন করাতি বাড়ি? ওই মিলন করাতি, অসীম করাতি। এরা সিভিকে কাজ করে? হ্যাঁ, ওরা হচ্ছে আমার মাকে ধরে বেঁধে রেখেছিল। কবে? কাল, তা সেটাও আমি জানি না, পরশুদিন নয় কালকে হয়েছে এই ঘটনাটা। পাড়ার লোক সবাই ওইদিকে জানে। কান ধরিয়ে রেখেছিল, বলেছে চোর ধরেছে, চোর ধরেছে। দুটো ফুলের জন্য কেন করলো এরকম? কি নাম? ওইখানে বসে সেন্টার করছি, আর ওই মিলন করাতির বৌদি এসে এখানে বলছে যে এই বাড়ির মেয়ে ছেলেটা কোথায় গেল জানো, আমার বাড়ির আজকে ফুলগুলো সব তুলে নিয়েছে। সে কাদের বাড়ি ঢুকেছে এদিকে সেটা জানি না, সেখান থেকে ওকে বের করে নাকি কান ধরিয়েছে। কান ধরিয়ে আবার বলেছে নাকি হাতের আঙুল কেটে দেবে। এরপর শনিবার সকালে সরস্বতীদের ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে করাতি পরিবার। এদিকে বর্বরচিত ঘটনা বলে দাবি করে স্থানীয় পঞ্চায়েত সদস্যের অভিযোগ, নিজে ঘটনাস্থলে না গিয়ে মৃতদেহ বহনকারী গাড়ি পাঠিয়ে দেহ নিয়ে যায় পুলিশ। সিভিক ভলান্টিয়ারের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ বলেই কি দেখা মিলল না পুলিশের? প্রভাব খাটিয়ে আগুনে জল ঢালার চেষ্টা। দোকাল ছিল আমার। কিসে কাজ করে? সিভিকে কাজ করি, শান্তিপুর থানা। হ্যাঁ, তো আমি যখন ঢুকলাম তখন আমাকে বললো যে এই ব্যাপার। আমার বৌদি ছিল, দাদা ছিল, ওরা দুজন কোনো মারধরও করেনি, গালাগালি কালাজও করেনি, কিছুই বলেনি। এটা কিছুই না, এটা মিথ্যা কথা, বুঝলা। আমাদের বাড়িতে এসেছিল, বললাম তো 4টার সময় এসেছিল, দরজা খুলে দেখি উনি ফুল তুলতেছিল। আমাদের গেট খোলা দেখে দৌড়ে পালালো। সে মতে উনি আমার আওয়াজটা পেয়ে দে দৌড়, কিছুই বলিনি, আমি শুধু দৌড় দিছি। ঠিক আছে, ওনাকে কিছুই বলিনি। আমি তো অন্ধকারে মুখও দেখতে পাচ্ছি না যে কে কি বলবো। পুলিশ, নির্লজ্জ পুলিশ,
একটা পুলিশ আছে না, একটা মানে তদন্তকারী নেই, কীভাবে কি মারা গেছে কিচ্ছু নেই, শুধু ডোম আর এক ডোমের গাড়ি পাঠিয়ে লাশটা তুলে নিয়ে চলে গেছে। কারণ পুলিশের প্রভাব খাটিয়ে এটা ঘটতে পারে, যে হয়তো বলে দিয়েছে যে যাতে কোনো পুলিশ না আসে। এটা একটা বর্বর, এবং আমরা মনে হচ্ছে যেন এগিয়ে এসেছি 50 বছর, না আমরা দেখলাম যে 50 বছর পিছিয়ে গেছি। ঘটনায় ফের বিতর্কে সিভিক ভলান্টিয়ার, করাতি পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় শুরু রাজনৈতিক তরজা, প্রকৃত দোষীদের শাস্তির দাবি তৃণমূলের। অন্যদিকে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির। প্রকৃত দোষী যেই হোক না কেন, আমি পুলিশ প্রশাসনকে বলবো সঠিক তদন্ত করে কোনো রাজনৈতিক রং না দেখে সে সাজা পাক, এইটাই আমি চাই। এবং অথবা আমি প্রকৃত দোষীর শাস্তি চাই। বলছি তো, শান্তিপুর থানার পুলিশকে আমরা বলছি 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার এবং তার ভাগ্নে, সিভিক ভলেন্টিয়ারের নাম মিলন করাতি এবং তার ভাগ্নে অজিত করাতিকে গ্রেপ্তার করতে হবে, জেলে ঢোকাতে হবে। আর যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে বৃহত্তর আন্দোলন হবে। তবে সামান্য ফুলের জন্য এইভাবে অপমান করা কি উচিত? এটা কি কখনোই কাঙ্ক্ষিত? সমাজের এ কোন অবক্ষয়? সমাজকর্মী শাশ্বতী ঘোষের কথায় এইভাবে সমাজ চলতে পারে না। আত্মহত্যার কারণ অনুসন্ধানের প্রয়োজন। মনোবিদ জয়িতা সাহা জানান, লজ্জায় মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারে। এইভাবে তো একটা সমাজ চলতে পারে না। ফলে এটা নিয়েও কোথাও একটা কিন্তু ভাবা দরকার যে কেন এত ছোট কারণে আত্মহত্যা, না যে আসলে ছোট কারণ নয়, পিছনে আর কোনো বড় কারণ আছে, সেটা ওখানে দেখে নিতে হবে। দেখুন, কথাই আছে কি, ফুল চুরি আর বই চুরিকে চুরির মধ্যেই ধরা হয় না। তো সেখানে যদি একটা মহিলাকে সমাজের সবার সামনে এরকম ভাবে কাঁধ ধরে ওঠ বসানো করা হয়, তাহলে সেটা তার জন্য ভীষণ লজ্জাদায়ক একটি ব্যাপার সেটা পাড়ার সামনে। তো তখন লোকে কিছু ভুল সিদ্ধান্ত নিতেই পারে এই অবস্থায়। এখন দেখার অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নেয় কিনা। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ছোটবেলায় মনে আছে হয়তো আপনাদের অনেকেরই, যারা অন্তত গাছের ফুল চুপি চুপি চুরি করতো, এই বোধহয় কেউ দেখে না ফেললো। কিন্তু আজ এমন একটা বাস্তবিক প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে সামান্য চিপসের প্যাকেট নেওয়াকে কেন্দ্র করে হোক, ফুল চুরি হোক বা ফুল তোলাকে হোক, আজ সেটা চুরির তালিকায় এনরোল হয়। সত্যি ভাবতে অবাক লাগে এভাবে সমাজ চলে। কারণ বিশিষ্ট মনোবিদরা তারা বলছেন, যেভাবে একটা সভ্য সমাজের যা যা ইঙ্গিত, একটা সভ্য সমাজের যা যা পরিচিতি হওয়া দরকার, সেখান থেকে আমরা অনেকটা লাইন থেকে সরে আসছি, অনেকটা বিচ্যুত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। কারণ এর আগে আমরা দেখেছিলাম পূর্ব মেদিনীপুরের, এবং যেখানে ছোট্টই শিশুটির অপরাধ ছিল না, পাঁশকুড়ায়, সে চিপসের প্যাকেটটা, কারণ সিসিটিভি ফুটেজে সেখানেও ধরা পড়েছিল, সে প্যাকেটটা পেয়েছিল, তার আগে দোকানে গিয়েছিল, সেখানে পরিষ্কার। তারপরও সেখানে এক সিভিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল, এবং ছোট্ট ওই শিশু মনে দাগ কেটেছিল অপমান কাকে বলে, অপবাদ কাকে বলে। তারপর যা পরিণতি হয়েছিল, এবং এক্ষেত্রেও কি একই ঘটনা ঘটলো। এবং প্রায় আনুমানিক 50-55 বছরের মহিলার, যার মেয়ে অভিযোগ করছেন যে রীতিমতো এই সিভিক এবং তার গোটা পরিবার যেভাবে হুমকি দিয়েছে, শুধু তা না, হুমকিটা শুনলেন? আমি একটু বলে দিই আপনাদের। হুমকিটা বলছে কোথায় অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হচ্ছে, আবার বলেছে আঙুল কেটে দেবো। এত স্পর্ধা হয় কি করে এই ধরনের সিভিকগুলোর? একে একে সিভিকের যে রীতিমতো মুখোশটা খুলে যাচ্ছে দিনের পর দিন। একাধিক অভিযোগের তালিকাতে প্রত্যেকটা ক্ষেত্রে লাইন বাই লাইন এই সিভিকরা, তাদের বিরুদ্ধে ওটা অভিযোগ, সেখানে তারা জায়গা করে নিচ্ছে। তাদের দায়িত্ব কতটুকু, সেই কতটুকু দায়িত্বের জায়গা থেকে আজকে এতটা স্পর্ধার জায়গা পৌঁছে গিয়েছে, সামান্য আজকে একটা অপবাদ একটা প্রাণ কেড়ে নিতে পারে। এই সমাজের বর্তমান আয়না এটাই। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। শুরুতে দেখব চাষি ভাইদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেতে প্রান্তরে। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। আজ খেতে প্রান্তরেতে আমরা দেখব যে এই যে পান চাষ হয়, কিভাবে চাষ হয়, পান চাষের পদ্ধতি কি, পান চাষ
বা বরজ নামক বিশেষ ছাউনিযুক্ত স্থানে করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ কৃষি পদ্ধতি। এই পদ্ধতিতে পানের জন্য উপযুক্ত ছায়াযুক্ত পরিবেশ তৈরি করা হয়, যা পানের ফলন ও গুণমান বজায় রাখতে সহায়ক। পশ্চিমবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব ভারতেও পানের চাষ বেশ প্রচলিত। তাম্বুলপত্র কাকে বলে জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু এবার চিনতে পারবেন। চিনতে পারছেন? পান পাতাকেই বলা হয় তাম্বুলপত্র। বিয়ে থেকে পুজো সবকিছুই অসম্পূর্ণ এই পান ছাড়া। আর এই পানই একমাত্র জিনিস যা মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সবার বাড়িতেই এর উপস্থিতি থাকে, অনুষ্ঠানেও দেখা যায়। তা এই পান, যার আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এত চাহিদা, সেই পানের চাষ কোথায় হয়, কিভাবে হয়? অন্যান্য ফসল, অন্যান্য গাছের যেমন চাষ হয় তেমন কি পান চাষটা হয়, নাকি এর পদ্ধতিটা অন্যরকম? চলুন আজ দেখব পান কোথায় চাষ হচ্ছে, কিভাবে চাষ হচ্ছে, আর পান চাষের সম্পূর্ণ পদ্ধতি। এই যে এবার প্রবেশ করব যেখানে পান তৈরি হচ্ছে। পান তৈরি হচ্ছে না, পানের চাষ হচ্ছে। কিন্তু চাইলেই আমি এভাবে ঢুকতে পারবো না, আমাকে নিজের জুতোটা বাইরে খুলে রেখেই যেতে হবে। এর একটা কারণ আছে, সেটা এখানে যেই চাষি ভাইকে পাবো তিনি নিজেই বলবেন। তার আগে আমি জুতোটা খুলে ভেতরে যাই। কেউ আছেন নাকি? দাদা, বরজের বাইরে জুতো কেন খুলে আসতে হবে? তা বরজের প্রত্যেক বছর মানে কালী পুজোর পরের দিন পুজো হয়, ওই জন্য মানে কালী ঠাকুরের নাম করে এটা মানে বরজটা তৈরি করা, ওই জন্য বাইরে জুতোটা। এই পানের এই চাষের জায়গাটাকে আপনারা পুজো করেন? পুজো করেন, হ্যাঁ, কালী পূজা পরের দিন করা হয়। এই যে পানের চাষ, এটা আমরা সচরাচর কিন্তু খুব একটা দেখতে পাই না। তো সারা পশ্চিমবঙ্গে কতটা জায়গা জুড়ে এই চাষটা হয়? এটা বলতে গেলে আমাদের পূর্ব মেদিনীপুরের ভিতরে এখানে মানে অনেক পানের চাষটা বেশি আর কি। পানের বিক্রি শীতের সময় একটু বেশি হয়, আর গরমের সময় একটু রেট কম থাকে আর কি। আপনারা এখানে যেই চাষ করেন, তারপর এই পানটা কোথায় পাঠান? আমরা বিক্রি করতে যাই না, ওদের এই পান নেওয়ার জন্য মানে যারা পান ব্যবসা করে ওরা আসে, ওদের সঙ্গে মানে ওরা একটা দাম বলে, আমরা দাম বলি, তার মাঝে মাঝে দাম ফিক্সড হয়ে গেলে আমরা পানটা দিই। মোটামুটি পানের চাষ করে লাভ ভালো হয়? পানের চাষের উপর তো চলছে। পূর্ব মেদিনীপুরের একাধিক চাষি শুধুমাত্র এই পান চাষের উপরে ভিত্তি করেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। এবং আমরা এই যে বরজটাতে এসেছি, এখানে এই এলাকাতে যতগুলো পানের চাষ আছে তার মধ্যে এখানে আপনাদেরকে আনার কারণ, এই পানের বরজের পানগুলো ফলন তো প্রথমত ভালোই, তা বাদে ভীষণ হেলদি আর এই এলাকাতে জনপ্রিয়। তো পান চাষ কেন অন্যান্য জায়গায় হয় না, কেন এই এলাকাতেই ভালো করে হচ্ছে, বেশি করে হচ্ছে, তার কারণটাই আজ বলবো পদ্ধতির মাধ্যমে। কোন পদ্ধতিতে এখানে চাষ হচ্ছে, কিভাবেই বা ফলনটা বেশি হচ্ছে, আজ সেই বিষয়ে কথা বলবো। সুন্দর করে বোনা এই বাড়িটাতেই পান চাষ হয়, যদিও এটাকে বাড়ি বলে না, এটাকে বলে বরজ। এবার রবিদা আমাদের সাথে আছেন, উনি চাষ করেছেন, ওনার থেকে জানবো দাদা কিভাবে তৈরি করেছেন বলুন এত সুন্দর করে। এটা তো খুব নিখুঁত হাতের কাজ হতে হয়। হ্যাঁ, এটা ধরো মানে লোকের মাধ্যমে করা হয়, ধরো নিজে তো করা যায় না, এটা অনেক মানে মজুরি দিয়ে করতে হয়, ওইটা বছরে দুবারই করতে হয়। আচ্ছা, এটা কি দিয়ে বানিয়েছেন? এটাকে খড়ি বলে, পান গাছে খড়ি বলে আর কি। খড়ি এনে দিলে মানে কি বলে, যারা কাজ করে ওরাই করে আর কি। তো এটা বছরে কবার বানাতে হয়? বছরে দুবার আর কি। আচ্ছা, তাহলে এই একবার বানালে বছরে দুবার বানাতে হয়, মানে বছরে দুবার কি পানের চাষ করতে হয়? হ্যাঁ, এই পান গাছ একই থাকবে, কিন্তু এটা করতে হয় দুবার আর কি। এটা 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 একই থাকে? হ্যাঁ, পান গাছ একই থাকে। এটা কতদিন থাকে একবার পান চাষ করতে? একবার লাগালে ধরো মাটিটা উঁচু হয়ে যায়, তো মাটি দিতে দিতে তখন আমরা এই গাছটাকে তুলে দিই, তুলে মাটি বার করে আবার নতুন করে চারা লাগাই।
সেটা বলতে গেলে 15 বছর 20 বছর। একবার পান চাষ করলে সেটা 15 বছর অবধি থাকতে পারে? ওটা মাটিটা উঁচু হয়ে যায়, না হলে তো পান গাছ থাকবে, কিন্তু তখনই পান গাছটা কেটে ফেলে মাটি তুলে দিয়ে আবার নতুন করে চারা লাগানো। এটা বেশ একটা মজার বিষয়, একবার পান চাষ করলে সেই পান গাছ 15 বছর অবধি পান দিতে পারে, কিন্তু মাটি করলে, মাটি উঁচু হলে, এটা তো মাটিতে না গেলে আমরা বুঝতে পারবো না। তাহলে চলুন এবার গোড়া থেকে একেবারে দেখি যে পান গাছটা উঠছে কিভাবে, আর কোথায় মাটি দিলে পান গাছ উঁচু হয় আর 15 বছর অবধি পান দিতে পারে। আপনার এই বরজটা তাহলে কোন সালের? 18 সালে হয়েছিল, 2018 সালে। তাহলে দাদা, যখন 2018 সালে আপনি প্রথম পানটা এনে এখানে লাগিয়েছিলেন, তখন এই গাছটা কিভাবে তৈরি করেছেন? মানে পানের কি বীজ পাওয়া যায়, ফুল পাওয়া যায়, লতা পাওয়া যায়, কি এনে লাগাতে হয়? পান গাছে নিচে 3টা পান রেখে পুরো গাছটাকে কেটে আনা হয়। তখন বাড়িতে এসে 2টো করে গাছ পান থাকবে, কাণ্ড কাটা হয়, ঠিক আছে, ওইটা রোপণ করা হয়, দিলে ওইখান থেকে গাছ মাটি নাঙ্গল করে এরম মানে উঁচু আর এটা নিচু মতন করা হবে, ওইটাতে লাগানো হবে, দিয়ে খড় দেওয়া হবে, দিয়ে তার উপরে মানে জলের হালকা হালকা জল দেওয়া হবে, মানে বলে না ঝাড়ি বলে যে, ওইটাতে, হ্যাঁ ওইটাতে জল দেওয়া হবে, দিলে পরপর গাছ উঠবে। ওটা গাছ উঠতে টাইম লাগবে, মানে পুরো না, এটা 15 দিন লাগানোর উপরে হয়। ওটা শীতের সময় লাগালে একটু দেরি হয়, আর একটু এই সময়েও লাগানো যায়। ধরো এটা মানে বাংলা জ্যৈষ্ঠ মাসে হচ্ছে, তো আষাঢ় মাস থেকে লাগানো যায়, ওটা এই সময় লাগালে তাড়াতাড়ি গাছটা। পান গাছ যত বড় হচ্ছে তত পানের গায়ে শেকড় বেরোচ্ছে, আর সেই শেকড় মেপে 2টো শেকড় পরপর 2টো পাতা থাকবে, এতটা কেটে নিলেই তৈরি পানের চারা। মানে যেই চাষি একবার চারাতে ইনভেস্ট করছে তাকে তো প্রথমত 15-20 বছর ধরে আর পানের চারাই কিনতে হবে না, আর তারপরেও যদি অন্য কোথাও আবার পানের চাষ করতে চান তাহলে নিজের জমি থেকেই উনি নিজেই চারা তৈরি করে ফেলতে পারছেন। মানে একদিক থেকে দেখতে গেলে এই চাষটা কিন্তু পদ্ধতিটা অতটা জটিল নয়, খুব সহজ পদ্ধতিতে কিন্তু বিপুল লাভে পান চাষ করছেন এখানকার চাষিরা। পান বিক্রি কিসের উপরে হয়? ওজনের উপরে না হিসেব করে কিভাবে হয়? হিসেবের উপরে, পনের হিসেবে, মানে 4000-কে 1 পন বলা হয়। মানে হিসাব করে 4000-কে 1 পন বলা হয়। ওটা 1 পন কোনো সময় হয়তো 2000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 1000 টাকা বিক্রি হয়, কোনো সময় হয়তো 3000 টাকা বিক্রি হয়। ওটা ডিপেন্ড করে মানে বাজারের উপরে আর কি। তা এখন এই গরমকালে সেই পানের পনের দাম কত? এখন 1000 টাকা। এখন কোন সময়টা সবচেয়ে বেশি হয়? বেশি হয় শীতের সময়। শীতের সময় পানটা কম হয়, ওই জন্য পানের দামটা বেশি আর কি। এখন হিউজ হচ্ছে তো, ওই জন্য দামটা কম। আপনি লাস্ট যখন পান তুলেছিলেন তখন এই পুরো বরজটা থেকে কত পন পান তুলতে পেরেছেন? তোলা হয়েছিল ধরো 12 পন, 48,000। তার মানে আপনার বিক্রি হয়েছে 12,000-এ? 12,000 না, ওটা 18,000-এ বিক্রি হয়েছে। একটু বেশি ছিল। আমরা তো জানি বাজারে পানের অনেক দাম, তো চাষিদের তো অনেকটাই কম রোজগার হচ্ছে। চাষিরা ধরো, আমরা তো ডাইরেক্ট বিক্রি করতে যাচ্ছি না, আমাদের থেকে যারা পান নিয়ে যাচ্ছে ওরা কি দামে বিক্রি করছে জানি না, ওরা বলছে যে বাজারের একটু কম আছে, ওই জন্য যে যারা রেট বলে ওইটাই দিয়ে আর কি। দুজনকে দেখাই, যে একটু বেশি বলে ওনাকে। পূর্ব মেদিনীপুরের দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে বিপুল পানের চাষ এবং চাষের জমি রয়েছে, কিন্তু এই নোনা এলাকাতে চাষ হলেও পান গাছ কিন্তু মিষ্টি জলের ফসল বা গাছ যাই বলতে পারি। তাই নোনা জল যদি এখানে আসে তাহলে এই বরজ বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু যেহেতু এটা সমুদ্রের একেবারে নিকটবর্তী এরিয়া, মাঝে মাঝে এমন হয় প্রাকৃতিক দুর্যোগ বশত এখানে নোনা জল ঢুকে আসে, সেই সময় কি পাশে পান সরকারকে? সরকারি সহযোগিতা সবসময় পাওয়া যায় না, ওটা যখন যে মানে প্রাকৃতিক দুর্যোগ, মানে এই যে আইলা ফাইলা ওটা হয়, যে ওই সময় যদি পান গাছ কিছু হয়ে যায়, ওটা মানে কি বলবো, সবাই পায় না, কার ভাগ্যে মানে ফর্ম আপনিও যদি অন্য কেউ দেয় আমিও পেতে পারি, নাও পেতে পারি, ওটাই।
পান পাতার গন্ধটা বেশ লাগে। ধরুন হঠাৎ করে পান খেতে ইচ্ছে করলো, তাহলে ছুটে যান পানের দোকানে, পানের দোকানের সামনের ভিড় ঠেলে ভেতরে ঢুকে তারপর আবার একটা লড়াই হচ্ছে উপকরণ নিয়ে। আপনি কি দিতে বলবেন, উনি কি দিয়ে দেবেন, এই সব নিয়ে খুব ঝামেলা হয়ে যায়, শান্তি করে পানটাই খাওয়া হয় না। আর যদি এরম পানের বাগানে বসে গাছ থেকে পাতা তুলে যা খেতে চাই দিয়ে, খুব ভালো হয়। কিন্তু পানের বরজ তৈরি করা এতটাও সহজ নয়। কি কি করতে হয়, কি কি সমস্যা হয়, বা এমন কিছু কিছু ইউনিক নিয়ম আছে যা কিন্তু আগে আমাদের জানা ছিল না, আজকের পর্ব দেখে জানলাম। তাহলে দেখতে থাকুন খেতে প্রান্তরে এরকমই বিভিন্ন চাষের নিয়ম জানার জন্য এবং চাষের সম্বন্ধে জানার জন্য। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল রায়, দেখছেন ক্যালকাটা নিউজ। আমরা কৃষক কাজ করি ভাই, মাঠে খেতে প্রান্তরে আমরা কৃষক কাজ করি ভাই। এবার দেখে নেব স্বাস্থ্য সচেতনতায় বিশেষ সেগমেন্ট মেডিকেয়ার। জন্ডিস মানেই ভাবছেন লিভারের সমস্যা? রোগের নেপথ্যে থাকতে পারে অন্য কোনো কারণ। অনেক সময় গল স্টোন কিংবা গল ব্লাডার কিংবা প্যানক্রিয়াটিক ক্যান্সারের কারণেও রোগীর জন্ডিস হতে পারে। গরমকালে আবার জন্ডিসের প্রকোপ বাড়ে। তাই জন্ডিস মানেই লিভারের গোলমাল ভেবে দুশ্চিন্তা না করে বরং কথা বলুন চিকিৎসকের সঙ্গে। জন্ডিস হলেই লিভারের গোলমাল। চিরাচরিত ধ্যান ধারণা বদলের সময় এসেছে এবার। বিশেষজ্ঞরা বলছেন বিলিরুবিন ঠিকমতো বেরোতে না পারায় এর মাত্রা বাড়তে থাকে ও জন্ডিস হয়। কিন্তু বিলিরুবিন কি? বিলিরুবিন একটি যৌগ পদার্থ। এর স্বাভাবিক মাত্রা 1 বা 1.2 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের নিচেই থাকে। রক্তের মাধ্যমে বিলিরুবিন প্রথমে পৌঁছয় লিভারে, এরপর লিভার থেকে বাইল ডাক্ট হয়ে যায় খাদ্যনালীতে, শেষে মল ও মূত্রের সঙ্গে কিছু পরিমাণে বেরিয়ে যায়। যদি এই পর্বটি বাধাপ্রাপ্ত হয় তবে জন্ডিস হয়। তবে কোনো ব্যক্তির হেমোলাইটিক অ্যানিমিয়া হলে অথবা কোনো সংক্রমণজনিত রোগ হলেও লোহিত কণিকা ভেঙে যাওয়ার এই পর্বটি বাধা পায়, ফলে জন্ডিস হতে পারে। আবার অনেক সময়ই গলস্টোন কিংবা গল ব্লাডার কিংবা প্যানক্রিয়াটিক ক্যান্সারের কারণেও রোগীর জন্ডিস হতে পারে। কিন্তু এই দুটি ক্ষেত্রেই লিভারের কোনো ক্ষতি হয় না। এমনিতেও গরমকালে জন্ডিসের প্রকোপ বাড়ে, কারণ অনেকেই জল পান করেন যত্রতত্র। আর রক্তবাহিত বা দেহরসের মাধ্যমে যে জন্ডিস হয় তা প্রধানত হল হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি। কিন্তু এই রোগ চিনবেন কিভাবে? প্রধানত চোখের যে অংশটা সাদা অর্থাৎ কনসাংটাইভা কিছুটা হলুদ হয়ে যায়। এছাড়াও জিভের নিম্নাংশ, হাতের তালু হলুদ হলেও তা জন্ডিসের লক্ষণ বলে ধরে নেওয়া হয়। এছাড়া রক্তে বিলিরুবিনের মাত্রা জানতে লিভার ফাংশন টেস্ট করতে বলেন চিকিৎসকরা। সেই রিপোর্ট দেখেও বোঝা যায় রোগীর জন্ডিস হয়েছে কিনা। তবে সাবধানতা অবলম্বন করতে জেনে রাখা প্রয়োজন, ক্যান্সার কিংবা কোনো সংক্রমণজনিত কারণে জন্ডিস হলে সেই রোগের প্রকোপ বেশি হয়। তাই এই সব রোগী ও তাদের পরিবারের মানুষদের খেয়াল রাখতে হবে যাতে জলবাহিত কারণে জন্ডিস না হয়। সতর্ক থাকতে হবে। সুস্থ থাকতে সাবধানী প্রধান ও অন্যতম ধাপ সকলের জন্য। ক্যালকাটা নিউজ। আজকের আবহাওয়া কেমন যাবে? বৃষ্টি হবে কি নাকি বলছে আবহাওয়া দপ্তর, দেখে নেব ওয়েদার আপডেটে। জানা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাব আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এমনটাই কিন্তু জানিয়েছে যে আজও ভারী বৃষ্টি হতে পারে শহর কলকাতা সহ জেলা জুড়ে। ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এমন সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামীকাল অর্থাৎ
সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাব আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বিস্তারিতভাবে জানবো, রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর রয়েছে? আমি আসছি মফিজুলের কাছে এই জায়গায়, কিন্তু এই মুহূর্তে যে আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে একদিকে ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার প্রভাবে শনিবারের মতো আজ অর্থাৎ রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির যেমন পূর্বাভাস রয়েছে, তেমনি পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। পাশাপাশি সোমবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস তার আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে 89 বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে 89%। আজ রবিবাসরীয় বাজার আমরা দেখি, মূলত রবিবাসরীয় বাজারের একটু চড়া থাকে, কিন্তু এর মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। আগেই একটা যে আভাস মিলেছিল যে বৃষ্টি হলেই যোগান কম থাকলে বাজার দর বাড়বে, সেই বাজার দর বেড়েছে কিনা, শাক সবজি থেকে মাছ মাংসের দাম কেমন যাচ্ছে জানবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, আজকে রবিবাসরীয় বাজার কেমন রয়েছে? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রভাব কি বাজার দরে পড়েছে? দেখে ব্যাপকভাবে পড়েছে। যেভাবে বৃষ্টি চলছে, টানা বৃষ্টির কারণে প্রচুর সবজি, যেটা দেশীয় সবজি, যেটা এই রাজ্যের বিভিন্ন জেলায় যেটা উৎপন্ন হয়, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে। অনেক সবজি পচে গিয়েছে। যেখানে সবজি চাষ হয় সেই খেতেই কিন্তু সবজি নষ্ট হচ্ছে, যার প্রভাব কিন্তু শহর কলকাতার যদুবাবু বাজারে সেটা পড়েছে। একাধিক সবজি যেগুলো মানুষ নিত্যদিন তারা কিন্তু খায়, যার মধ্যে রয়েছে এই মুহূর্তে দেশীয় সবজির মধ্যে ভেন্ডি রয়েছে, পটল রয়েছে, যেগুলো মানুষ কিন্তু খোঁজেন। এইগুলোই দাম এই সময় অনেকটা নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু এই বৃষ্টির কারণে এই সবজি হঠাৎ করে তার দাম বেড়ে গিয়েছে। আজকে পটলের দাম প্রায় 60 টাকা কিলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে, এবং ভেন্ডি 70 টাকা কিলো বিক্রি হচ্ছে, এবং করলা বা উচ্ছে যেটা মানুষ প্রতিদিন খোঁজে, সেটা প্রায় 80-100 টাকা করে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য সবজি যেমন ঝিঙেটাও মানুষ কিন্তু অনেক সময় মানে খুঁজে বেড়ান যে ঝিঙের জন্য, সেটাও কিন্তু 60 টাকা 70 টাকা কিলো এইভাবে বিক্রি হচ্ছে, যেটা সপ্তাহখানেক আগেও কিন্তু এরকম দাম ছিল না, তা অনেকটা কম ছিল। পটল হয়তো এই পটল, ঝিঙে, উচ্ছে এগুলো 30-40 টাকার মধ্যে ছিল, সেটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এই যে অবিরাম বৃষ্টি, আর সেই বৃষ্টির ফলে সবজি চাষ নষ্ট হওয়া অনেক কিলো। আমি একটু কথা বলবো যারা বিক্রেতা রয়েছে, এইভাবে দাম বেড়ে যাওয়ার কারণটা একমাত্র এই বৃষ্টির ফলে নষ্ট হয়ে গেছে অনেক মালপত্র, যার জন্য ডবল দাম হয়েছে। আর কিছুই সেরকম মানে বাইরের মালগুলোও তো ঠিক আছে, মোটামুটি দাম ঠিকই আছে, আর এই সমস্ত সবজিগুলো অর্ধেক হয়ে গেছে, যার জন্য চাহিদা অনুযায়ী মাল হচ্ছে না, যতটা চাহিদা অতটা মাল হচ্ছে না, যার ফলে অনেক দামটা বেশি। যতটা চাহিদা ততটা কিন্তু আমদানি করা যাচ্ছে না। আমি দাদার সঙ্গে একটু কথা বলি, এরকম কেমন কি দাম যাচ্ছে এই মুহূর্তে? ভেন্ডি এখন যাচ্ছে 60 টাকা, পটল 60 টাকা। এমনি নর্মাল দামটা চাষে মানে বৃষ্টির জন্য প্রবলেমটা হয়ে গেছে, নাহলে দামটা বেড়ে গেছে। নাহলে যেটা ব্যাঙ্গালোর থেকে যেমন বিনস, ফুলকপি এগুলোর দাম ঠিকই আছে। এটা বেগুনটার দামটা প্রচুর হয়ে গেছে, 150 টাকা কিলো এখন। এই যে দাম বেড়ে গেলে আপনাদের ব্যবসায়িক কতটা লাভ লোকসান নির্ভর করে? আমাদের এখন তো হচ্ছে না, আমাদের দাম বেড়ে গেলে আমাদের লাভ পরিমাণ দেখা যায় না। যখন দামটা কম থাকে তখন আমাদের লাভটা।
লক্ষণ বৃষ্টি হচ্ছে, এবার একটা নতুন ফল, এবার নতুন গাছ লাগাবে। অর্থাৎ মফিজুল, এটাই বোঝা যাচ্ছে যে বৃষ্টির কারণ এবং এই বৃষ্টির প্রভাব কিন্তু বাজার দরে পড়েছে, সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা থেকে বিক্রেতা সকলকেই। আপাতত ধন্যবাদ মফিজুল তোমাকে। এবারে দেখে নেব আজকের রাশিফল। প্রথমেই মেষ রাশি। ব্যবসায় অবাঞ্ছিত আয়ের সুযোগ আসবে, জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। বৃষ রাশি। তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে, মায়ের অনুপ্রেরণায় উচ্চশিক্ষার সম্ভাবনা। মিথুন রাশি। তরল উত্তেজক দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ, পুলিশি ঝামেলায় মনের শান্তি বিঘ্নিত হতে পারে। কর্কট রাশি। কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি, শত্রুতা থেকে সাবধান হন। সিংহ রাশি। বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক আয়ের যোগ, মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। কন্যা রাশি। সহকর্মীর কুটকাচালিতে পদোন্নতি আটকে যেতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। তুলা রাশি। কুটিল মনোভাব পরিত্যাগ করলে কর্মে উন্নতির যোগ রয়েছে, দাম্পত্য কলহে মনের শান্তি নষ্ট হতে পারে। বৃশ্চিক রাশি। উদ্যমী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন, অবৈধ আয়ের সুযোগ আসবে। ধনু রাশি। নতুন কোনো কর্মের যোগাযোগ হতে পারে, অনৈতিক সম্পর্ক থেকে জটিলতা বাড়তে পারে। মকর রাশি। আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়বে, মায়ের শরীর খারাপের দুশ্চিন্তায় ভুগবেন। কুম্ভ রাশি। উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ আসবে, ব্যবসায় অধিক লগ্নি না করলে অর্থক্ষতের যোগ রয়েছে। মীন রাশি। গৃহবিবাদ ও শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন, সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা রয়েছে। এখন আপাতত এই পর্যন্তই। পরবর্তী খবর জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।